ভোটের পডকাস্ট বা ভোটকাস্ট এই অনুষ্ঠানে আমরা সাধারণভাবে এমন কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি যিনি সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত নন, কিন্তু যার বক্তব্যের অভিমতের একটা মূল্য রয়েছে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিপ্রেক্ষিতে। তেমনই একজন এখানে আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন, অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায়, পলিটিক্যাল সায়েন্টিস্ট। তিনি দীর্ঘ সময় 3 দশকেরও বেশি সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। আজকে এখানে এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অধ্যাপক মুখোপাধ্যায় বলবো না সঞ্জীবদা বলবো, সেটাই আমি ভাবছি। সঞ্জীবদা, অধ্যাপক নয়। আচ্ছা সঞ্জীবদা, যেটা প্রথমে জানা সেটা হচ্ছে দুপুরের মধ্যে আমরা বুঝতে পারবো সোমবার যে কি হতে চলেছে। এই অবস্থায় আপনার কি মনে হচ্ছে, কি মানে আপনি যাকে বলে হাওয়া কি বুঝছেন? না, আমার তো মনে হচ্ছে যে তৃণমূল বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে হাওয়ার থেকেও বেশি একটা দল যখন হারে তার আগে আমরা কিছু তার লক্ষণ দেখতে পাই। মানুষের মধ্যে বিক্ষোভ, আন্দোলন, অন্য একটা রাজনৈতিক দলের প্রতি আস্থা বাড়ছে। পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম বড় আকারের কিছু ছিল না। শহরাঞ্চলে একটু ভোট কমবে, তার কারণ শহরাঞ্চলে একটা বিক্ষোভ ছিল এই আরজি করকে কেন্দ্র করে বা স্কুল রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। কিন্তু তার বাইরে যেটা 24-এর পার্লামেন্টারি ইলেকশনে প্রকাশ পেয়েছিল, 24-এ পার্লামেন্টারি ইলেকশনে যদিও তৃণমূল ভালো ফল করেছিল, কিন্তু শহরাঞ্চলে ওদের ভোট পার্সেন্টেজ একটু কমে গিয়েছে। মানে জেনারেল অ্যান্টি ইনকামবেন্সি নেই পশ্চিমবঙ্গে, নেই। নেই। মানে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে নেই। আমি 15 বছর পরেও আমি দেখতে পাচ্ছি না হাওয়া থাকে যদি একটা রাজনৈতিক দল অনেকগুলো ভুল করে, অনেকভাবে মানুষকে অত্যাচার করে বা পুলিশ গুলি চালায় বা এইসব কিছু করে, একটা বিক্ষোভ তৈরি হয়, সেরকম কিছু নেই। আর হাওয়া তৈরি হয় যখন একটা বিরোধী দল আস্থা অর্জন করে আন্দোলন করে করে, যেরকম একটা সময় বামেরা 50-60 দশকে অনেক আন্দোলন করে একটা আস্থা অর্জন করেছিল। এখানে বিরোধীরা তো সেইভাবে কোনো আন্দোলন করে আস্থা অর্জন করতে পারেনি। এখানে বিরোধীরা বামেদের জায়গাটা চলে যাওয়ার ফলে ওই স্পেসটায় ওরা ওই ভ্যাকিউমটায় ঢুকে পড়েছে। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির অভিযোগে এক ধরনের ক্ষোভ মানুষের মধ্যে নেই? একটা ক্ষোভ আছে, কিন্তু দুর্নীতি আজকে ভারতবর্ষের লোকে মেনে নিয়েছে। এটা বিশেষ করে রাজনীতিতে দুর্নীতিটা সর্বব্যাপী, এটা নিয়ে বিচলিত হয় না। এই যে এত মানুষের চাকরি গেল, এগুলো নির্বাচনে রিফ্লেক্ট করবে না? চাকরি গেল তো তৃণমূলের জন্য নয়, চাকরি গেল তো কোর্টে এইসব মামলা টামলা হওয়ার জন্য। কিন্তু তারা যে অর্থ নিয়ে চাকরি দিয়েছে এবং তার একটা ইম্প্যাক্ট পড়েছে, সেটা আমার ধারণা মার্জিনাল। ওই যেটা বললাম শহরাঞ্চলে কিছুটা হবে, খুব বেশি হওয়ার কারণ দেখছি না। কিন্তু এক ধরনের ভয় কি আপনার মনে হয় না যে সাধারণভাবে তৃণমূলের যারা সমর্থক বা কর্মী তাদের মধ্যে এক ধরনের কেমন যেন মনে হচ্ছে যে তারা একটু কনফিউজড এবং একটু বিভ্রান্ত, হয়তো ভীতও বটে? মনে হচ্ছে না এরকম? আমার মনে হচ্ছে না, বরঞ্চ আমি বলবো যে যেটা মানুষকে নাড়িয়ে দিয়েছে, ভয় পাচ্ছে, সেটা হচ্ছে যে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের নিশ্চয়ই অন্যান্য জায়গা রাস্তায় আমি হাঁটছি, সিআরপিএফ বা অন্যান্য বাহিনীরা তারা রুট মার্চ করছে বড় বড় বন্দুক নিয়ে। মানে এটা কি একটা যুদ্ধ পরিস্থিতি, না কোনো একটা বিদেশি শক্তি এসে দখল করে দিয়েছে আমাদের রাজ্যটাকে? এইটা একটা ভয়ের বাতাবরণ। তারপরে নানা মানে বিজেপি যেভাবে আক্রমণ করছে, সেইটা বরঞ্চ একটু ভয়ের কারণ। যেভাবে ইডি এই যে আইপ্যাকের লোককে, একটা পলিটিক্যাল কনসালটেন্টকে যেভাবে তারা হেনস্থা করলো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, এগুলো তো বা নির্বাচনের মধ্যে দিয়েই তো সবাইকে ইডি এখনো ডাকছে, ইনকাম ট্যাক্স ডাকছে। এইটা একটা ভয়ের কারণ তৈরি হয়েছে। কিন্তু আপনি আমায় বলুন যে ধরুন যেভাবে এবারে কেন্দ্র সরকার, যেটা আপনার কথা থেকে বেরিয়ে আসছে, কেন্দ্র সরকার যেভাবে মানে ধরুন নির্বাচন কমিশন দিয়ে বলুন, প্রশাসন দিয়ে বলুন, যেভাবে ঘিরে ধরেছে তৃণমূল কংগ্রেসকে এক অর্থে, অর্থাৎ প্রথমে যে নিবিড় সংশোধন যেটা হলো ভোটার তালিকার, সেখানে প্রচুর মানুষ বাদ গেলেন এবং
কিছু এমন দেখা যাচ্ছে যে এমন জায়গায় যেখানে তৃণমূল খুব কম মার্জিনে জিতেছিল সেখানে বিপুল সংখ্যক মানুষ বাদ গেলেন। তারপরে ধরুন 7 লাখ মতো ভোটারকে ঢোকানো হলো, তারা কারা সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই। তারপরে আপনি যেরকমটা বললেন আধা সামরিক বাহিনী দিয়ে অনেকাংশে ভোটটা করানো হলো, এবং এই শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আদালতের যে নির্দেশগুলি আসছে যে কেন্দ্রীয় সরকারি কর্মী রাখতে হবে বাধ্যতামূলকভাবে মানে কাউন্টিং সেন্টারে, এবং সেখানে হয়তো তৃণমূলের যারা এজেন্ট থাকবেন বা তাদের প্রতিনিধি থাকবেন তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে যেতে পারেন। এই যে মাল্টি লেভেল বিভিন্ন স্তরে যে চাপ, এই চাপের ফলে তারা একটু মানে দুবার ভাবছেন তাহলে কি আমরা মানে এরকম একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থকরা রয়েছেন, এরকম আপনার মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে উল্টোটাই। আপনি যদি সারা ভারতবর্ষেই একটা ইমেজ বরঞ্চ আজকে তৈরি হয়ে গেছে যে মমতা ইজ আ ফাইটার, মানে সারা ভারতবর্ষের লোকে বলছে যে, এবং অনেকেই বলছে যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতার হাতে থাকা উচিত। তার কারণ মমতা কিন্তু এই চ্যালেঞ্জটাকে কাউন্টার করতে পেরেছে খুব ভালোভাবে, ইকুয়ালি অ্যাগ্রেসিভলি চ্যালেঞ্জটাকে কাউন্টার করতে পেরেছে। এটাই মমতার পলিটিক্স। মমতার পলিটিক্সের যেটা স্ট্রেংথ হচ্ছে যে এই রাস্তার অ্যাগ্রেসিভ পলিটিক্স করতে পারে। অনেক মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পর ওই ওই পথটা ভুলে যায়, আর পারে না রাস্তায় নামতে। কিন্তু মমতা রাস্তায় এখনো নামতে পারে, এখনো ওই অ্যাগ্রেসিভ স্ট্রিট পলিটিক্সের খেলাটা খেলতে পারে। কিন্তু সেটার আবার একটা কাউন্টার লজিক এই মুহূর্তে দেওয়া হচ্ছে। যেমন ধরুন দিন কয়েক আগে তিনি এমন একটি স্কুলে চলে গেলেন যেখানে এই যে ভোট যন্ত্রগুলি রাখা রয়েছে, এবং তার একটা ইন্টারপ্রিটেশন হলো যে এক ধরনের প্যানিক অ্যাটাক হয়েছে তৃণমূল কংগ্রেসের, যে কারণে তিনি দৌড়ে গেলেন। তারা একটু বুঝতে পারছেন না যে কি হচ্ছে, এরকম এক ধরনের প্যানিকের মধ্যে তৃণমূল রয়েছে, এরকমটাও বলা হলো। না, আসলে যখনই একটা ঘটনা ঘটে তার অনেকভাবে অনেক ধরনের লোকে ইন্টারপ্রেট করে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হচ্ছে একটা শি ইজ আ হিরো। সিনেমার হিরোরা যেরকমভাবে কাজ করে, এই আইপ্যাক অফিসে ঢুকে গিয়ে ল্যাপটপ তুলে নিয়ে চলে এলো, সিবিআইকে বা ইডি যারা ওখানে রেড করতে গিয়েছিল তাদের কাজ করতে দিল না। এটা হচ্ছে ঠিক সিনেমার হিরোরা যেভাবে অপারেট করে। আজ এই পলিটিক্সটা তো অনেকটাই ফ্যান্টাসির লেভেলে চলে গেছে। দে লুক ফর আ হিরো। তামিলনাড়ুতে এমজি রামচন্দ্রন থেকে আরম্ভ করেছিল সেই পলিটিক্সটা পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্য, যে এই ধরনের একটা হিরোর রোল প্লে করতে পারে তাকে মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ খুব যে তারা এটা খুব একটা প্রভাবিত হয় না, কিন্তু সাধারণ মানুষ এই ধরনের লিডারই আজকে চাইছে। মানে সেটা হয়তো সবসময় চাইতো যে যিনি সমাজটাকে ইন্সপায়ার করতে পারেন, তিনি বিবেকানন্দ হন, সুভাষচন্দ্র বোস হন, লেনিন হন, মাও হন, যেই হন। না, আগে ওই স্টাইলটা ছিল না, এরকম একটা লার্জার দ্যান লাইফ স্টাইল সেটা আগে ছিল না, সেটা এই এমজিআর থেকে আরম্ভ হয়েছে। এখানে এবারে খুব বিতর্ক হয়েছে, এই প্রতিবারই কিছুটা বিতর্ক হয়, এবারে বোধহয় আরও বেশি হয়েছে। সেটা হচ্ছে এই এক্সিট পোল নিয়ে, এবং মোটামুটিভাবে আমি দেখলাম যে 7টি এক্সিট পোলের মধ্যে 5টি এক্সিট পোল নির্দিষ্টভাবে বলেছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা নেক অ্যান্ড নেক ফাইট এবারে পশ্চিমবঙ্গে হতে চলেছে। তাতে হয়তো তৃণমূল মার্জিনালি এগিয়ে বা বিজেপি মার্জিনালি এগিয়ে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে 1971 সালের পরে আসনের নিরিখে, মানে ভোট পার্সেন্টেজের নিরিখে নয়, আসনের নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। সবসময় বিরাট একটা গ্যাপ আসনের মধ্যে ছিল, প্রথমে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে বা বামফ্রন্টের মধ্যে, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে, এবং তারপরে সেটা হয়েছে সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসে, এবং তারপরে আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি। সবসময় আসনের গ্যাপটা অনেক বেশি, যদিও পার্সেন্টেজের গ্যাপটা হয়তো অতটা নয়। কিন্তু আবার পোলগুলো দেখলাম, মানে এই সমীক্ষাগুলো দেখলাম বললো যে এবারে কিন্তু হাড্ডাহাড্ডি হবে। এটা আপনার কি মনে হয়? একটা হচ্ছে যে এই সমীক্ষাগুলো কিন্তু খুব একটা নির্ভরযোগ্য নয়। আগের নির্বাচনেও আমরা দেখেছিলাম সমীক্ষাগুলো খুব একটা নির্ভরযোগ্য ছিল না। কি কারণে সমীক্ষা নির্ভরযোগ্য হচ্ছে না আমি জানি না, কিন্তু যারা খুব এস্টাবলিশড সমীক্ষা করতো, যেমনি সিএসডিএস, ওরা আর করে না, ওরা আর এক্সিট পোল করে না। তার ফলে আমার মনে হচ্ছে না যে এইগুলো তো হাড্ডাহাড্ডি লড়াইটা, এটা একটা প্রচার। যারা সমীক্ষা করছে তারা আমার ধারণা প্রভাবিত হচ্ছে, অনেকেই, সবাই বলবো না, অনেকেই প্রভাবিত হচ্ছে নানা জায়গা, নানা কারণে।
এবং সেইভাবে তারা রেজাল্ট তৈরি করছে। না, এখানে জনমত সমীক্ষার কনটেক্সটে যে তাহলে এই জনমত সমীক্ষাগুলি আপনি যদি বলেন যে এর কোনো মানে এক অর্থে ভিত্তিহীনই আপনি বলছেন যে কিভাবে করছে, এর কোনো মেথোডোলজি সেভাবে জানা যাচ্ছে না ইত্যাদি, এবং একজন আপনি দেখেছেন যে প্রদীপ গুপ্তা তিনি বলেছেন যে মানুষ উত্তর দেয়নি তাই তিনি প্রকাশ করছেন না যে সমীক্ষায় তিনি কি পেয়েছেন। এখন এই রকম পরিস্থিতিতে আপনার কি মনে হয় এখন তো সব কিছুর ওপরেই নির্বাচন কমিশনের একটা কড়া নজর রয়েছে, এই অবস্থায় জনমত সমীক্ষা নির্বাচনের একেবারে ফল ঘোষণার পরে করতে দেওয়া উচিত? ওই মাঝামাঝি পর্যায়ে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে একটা এক্সিট পোল, যেটা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো মিলছে না, যেমনটা আপনি ইঙ্গিত করছেন, এটা করতে দেওয়া উচিত আদৌ? আমার মনে হয় গণতান্ত্রিক দেশে এই জিনিসগুলো আটকানো যায় না, উচিতও নয় আটকানো। এবং একটা গণতান্ত্রিক দেশে নানাভাবে এক্সিট পোল হবে, তার ফলে এইটা নিয়ে মানে করতে দেওয়া উচিত বা অনুচিতটা এই প্রশ্নটা গণতন্ত্রে আসে না। যেই কারণে আমার মনে হয় যে এক্সিট পোল এই ধরনের রেজাল্ট দেখাচ্ছে যে এসআইআর এর জন্যে। এসআইআর যেহেতু অনেক সংখ্যক ৯০ লক্ষ ভোটার কেটে দিয়ে নাম বাদ দিয়েছে, তার মধ্যে অনেকে মৃত, ২৭ লক্ষ দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে আছে, না অ্যাডজুডিকেশনে আছে, এবং সেগুলো হচ্ছে এলাকা স্পেসিফিক। অনেকগুলো এলাকায় কনসেন্ট্রেটেড, অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে কনসেন্ট্রেটেড, যেখানে এবং সংখ্যালঘুদের অল্প সংখ্যক লোকেদের নাম বেশি বাদ গেছে, এবং শিডিউল কাস্ট, হ্যাঁ, এবং অনেক জায়গায় মতুয়া শিডিউল কাস্টদের। তার ফলে এবং ওরা মহিলা। ভাবছে যে কিছু কনস্টিটুয়েন্সিতে তার ফলে তার প্রভাব পড়বে নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু কনস্টিটুয়েন্সিতে এর প্রভাব পড়বে। মোটামুটিভাবে তো বিজেপি মানে শতাংশের হারে হ্যাঁ। তৃণমূল থেকে খুব বেশি পিছিয়ে আছে এমনটা বলা যাবে না। মানে ধরুন লোকসভায় তারা কাছাকাছি চলে আসে একটু, আবার বিধানসভায় তারা একটু পিছিয়ে যায়, এইটাই আমরা দেখে আসছি গত এক দশকে। এখন সেক্ষেত্রে এই যে বিভিন্ন পর্যায়ে যদি ১-১.৫% করে ভোটার বাদ যায় বা সেটা এক অর্থে অসরাসরিভাবে ঘুরে বিজেপির দিকে চলে আসে, তাহলে তো ৩-৪%-এর এই গ্যাপটা খুব বড় গ্যাপ বলে মনে হচ্ছে না, তাই নয় কি? আসলে ৩-৪% এর গ্যাপ নয়। সবসময় গত নির্বাচনে মানে গত বিধানসভায় নয়, কিন্তু পার্লামেন্টে ২০১৯-এ খুবই কাছাকাছি ছিল। পার্লামেন্টারি ইলেকশনে সবসময় যেই দলগুলো অল ইন্ডিয়ার দল, তারা বেশি সিট পায়, তারা বেশি ভোট পায়। তার কারণ তৃণমূলকে ভোট দিলে তৃণমূল তো আর কেন্দ্রীয় সরকার তৈরি করছে না। তার ফলে ভোটিং প্যাটার্নটা একটু পাল্টে যায়। রাজ্য স্তরে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়, তখন কিন্তু ভোট এর তফাৎটা হচ্ছে 10%, এবং লাস্ট যে ২১ সালে নির্বাচন হয়েছিল, ২১ সালের পরে যত বাই ইলেকশন হয়েছে বিজেপির ভোট কমেছে, জিততে পারেনি। কোনো ইন্ডিকেটর নেই যে ওরা শক্তি সঞ্চয় করছে, আন্দোলন করছে, মানুষের আস্থা অর্জন করতে পারছে, কোথাও দেখা যাচ্ছে না তো। ওদের সেরকম কোনো ম্যাস লিডার নেই যে মমতাকে কাউন্টার করতে পারে। এই যে বিষয়টা ইভিএম, হ্যাঁ, এটাকে একটা সাধারণভাবে একটা অন্ধকার বিষয় বলে মনে করা হয়, ব্ল্যাক হোল, যেটা সম্পর্কে নির্দিষ্টভাবে সাধারণ মানুষের তো কোনো ধারণাই নেই, সাংবাদিকদের ধারণাও খুব কম, এবং রাজনৈতিক দলগুলিরও যে খুব ভালো নির্দিষ্ট ধারণা আছে তাও নয়। ফলে এটা কি আপনার মনে হয় এমন একটা জায়গা যেখানে তৃণমূল, আমি বলবো না যে একেবারেই বোঝে না, কিন্তু এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে যে ইভিএম কিভাবে কাজ করে, কিভাবে তাদের সুবিধা হবে অসুবিধা হবে এগুলি তারা ঠিক বোঝে না, এরকমটা একটা ধারণা কি আপনার মনে হয় তৃণমূলের ভেতরে এরকম একটা কাজ করছে? মানে এমনি পপুলার লেভেলে একটা ধারণা কাজ করতে পারে, কিন্তু সিরিয়াসলি ইভিএম নিয়ে সেইভাবে কেউ কিছু প্রমাণ করতে পারেনি। এটা তো একটা যন্ত্র, যেটা কোনো মানে যন্ত্রের ফিজিক্সের বা ইঞ্জিনিয়ারিং নিয়মে চলে, সেটা তো কেউ প্রমাণ করতেই পারে যে এখানে, সেটা প্রমাণিত হয়নি। আর ইভিএম যদি ট্যাম্পার করতো, তাহলে ২৪ সালে পার্লামেন্টারি ইলেকশনে বিজেপি হারতো না। এটাই তো আমার মনে হয় যে এই ইলেকশনগুলো বুঝতে হবে ২৪ সালকে রেফারেন্স পয়েন্ট করে। ২৪ সালে বিজেপি হারার পর অনেকগুলো পরিবর্তন হলো। তারপর থেকে কিন্তু এই রাজ্য স্তরে যে নির্বাচনগুলো হলো, তাতে ব্যাপকভাবে ওরা হস্তক্ষেপ করেছে জেতার জন্যে, এবং জিতেওছে। ১ নম্বর সেটা করেছে, ২ নম্বর ইলেকশন কমিশন এর কনস্টিটিউশন পাল্টে দিয়েছে। ২৪ এর আগে ছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দ্য অপোজিশন, তারা ইলেকশন কমিশন নির্বাচন করবে।
কিন্তু 24-এর এই পরাজয়ের পরে আইন পাল্টে এখন হচ্ছে যে প্রাইম মিনিস্টার, একজন ক্যাবিনেট মিনিস্টার আর লিডার অফ দ্য অপোজিশন, অর্থাৎ 3 জনের কমিটিতে 2 জন একটা দলে, একজন অবভিয়াসলি, যার 2 জন বিজেপির পক্ষেই এই নির্বাচন কমিশন তৈরি হয়েছে। এবং পশ্চিমবঙ্গ একটা টেস্ট কেস হয়ে গেছে। আজকে ধরো ওরা তো জিততে পারছে না, 24-এ প্রমাণিত হলো যে 24-এ শুধু যে ভারতবর্ষে না, ইউপি যেটা ওদের গড়, সেখানে ওরা মেজরিটি পায়নি। 82 না কটা সিট আছে, তার মধ্যে ওরা 42টা সিট পায়নি। প্রাইম মিনিস্টার মোদি স্বয়ং, যেখানে আগের বার বোধহয় 4 লাখ ভোটে জিতেছিল, এবার 1.5 লাখ ভোটে জিতেছে। পুরো রাম মন্দির যে এলাকায়, অযোধ্যা, ফয়জাবাদ, ওইসব এলাকায় বিজেপি হেরে গেছে। তারপর থেকে ওরা চেষ্টা করছে একটা নতুন কিভাবে জিতবে। এইটা একটা খুব, কি বলবো, যে একটা ডেঞ্জারাস স্ট্র্যাটেজি এখন নিচ্ছে, যে ইলেকশন পুরো সিস্টেমটাকে ওরা দখল করার চেষ্টা করছে। দখল যে করতে পেরেছে তা নয়, কিন্তু নানাভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং আংশিকভাবে তো করছে, সফল হচ্ছে দেখছি আমরা। মানে আপনার এবং কি পশ্চিমবঙ্গ আজ সেইটার একটা টেস্ট কেস হয়ে দাঁড়িয়েছে। মানে আপনার কি মনে হচ্ছে যে বিজেপিও যেমন তৃণমূল হয়তো এই নির্বাচন নিয়ে কিছুটা মানে বিভ্রান্তির মধ্যে আছে, একটু ভয় পাচ্ছে, সারা ভারতের রাজনীতির কনটেক্সটে বিশেষ করে তাদের যেখানে গড় অর্থাৎ বিজেপি উত্তর ভারত, সেখানে তারা আবার একটু পিছিয়ে পড়ছে এটা মনে করে, যেখানে তারা এতদিন জেতেনি সেখানে জেতার চেষ্টা করছে, যেমন পশ্চিমবঙ্গ, যেমন তামিলনাড়ু, যেমন কেরালা ইত্যাদি, ফলে সেখানে তারা আরও বেশি করে বল প্রয়োগ করছে। এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি। এই 24-এর ওদের পরাজয়ের পরে ওরা এই ভাবছে যে কিভাবে আবার জিততে হবে, এবং ওদের যে এই যেটাকে বলতে পারি যে একটা অ্যানিমাল স্পিরিট, এই যে লড়াই করার, জেতার যে একটা স্পিরিট, যেটা কংগ্রেসের মধ্যে নেই আজকে, বা অন্য অনেক রাজনৈতিক দলের মধ্যে নেই, যেটা মমতার মধ্যে আছে, সেই স্পিরিটটা তো ওদের মধ্যে আছে। সেই জন্য ওরা নানা রকম কৌশল তৈরি করছে জেতার জন্য। এবং আগে ধরো যে আহ, মানুষের সমর্থন না পেয়েও অনেক সরকার চলেছে, কিন্তু আজকের পৃথিবীতে যেখানে কি বলবো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাও আছে, তারাও কোনোভাবে নির্বাচন করে মানুষের দেখায় যে মানুষের সমর্থন পেয়েছে। সেই জন্য নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনকে নিয়ন্ত্রণ করাটা এত গুরুত্বপূর্ণ। সেই দিকেই আমার মনে হয় বিজেপি এগোচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সেই একটা টেস্ট কেস ভারতবর্ষে তৈরি হচ্ছে। এই লড়াইটা কিন্তু মানে গণতন্ত্র থাকবে কি থাকবে না, মানে না, আমাদের যেটা অলরেডি, ধরুন পলিটিক্যাল সায়েন্টিস্টরা যারা সব এই একটা সার্ভে করে, যে আজকাল তো সব রেটিংস আছে, সব হাঙ্গার থেকে আরম্ভ করে ডেমোক্রেসির রেটিংয়ে ভারতবর্ষকে কিন্তু ইলেক্টেড অটোক্রেসিতে ফেলে দিয়েছে। নির্বাচন করা হয়, কিন্তু একটা নির্বাচিত স্বৈরতন্ত্র, ইলেক্টেড অটোক্রেসি। তো সেই দিকে পশ্চিমবঙ্গ একটা টেস্ট কেস হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, যে কারণে পশ্চিমবঙ্গ নিয়ে দেখলাম যে সারা বিশ্বের কাগজে এই যে এত মানুষকে বাদ দেওয়া হয়েছে একটা গণতন্ত্রে, সেটা নিয়ে যেমন সিএনএন গতকালই একটা রিপোর্ট করেছে, তার আগে আমি দেখলাম অক্সফোর্ড অ্যানালিটিকা, সম্ভবত নিউ বিবিসি ইয়র্ক একটা বড় রিপোর্ট করেছে। ফলে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বিষয়টা উঠে এসেছে, বেশ বড়োভাবে উঠে এসেছে। এমন নয় যে ভিতরের পাতায় ছোট স্টোরি হয়েছে, এটা প্রথম পাতাতে বা প্রমিনেন্টলি ডিসপ্লেড স্টোরি হয়েছে কাগজগুলিতে, আমি দেখলাম। ফলে এটা একটা আলোড়ন ফেলেছে যে পশ্চিমবঙ্গের আলোড়ন ফেলার আরেকটা বড় কারণ হচ্ছে যে পুরো তৃতীয় বিশ্বে ভারতবর্ষ একমাত্র এত বড় দেশ, যেখানে এতদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থা টিকে আছে, যেখানে স্বৈরতন্ত্র কোনোদিন তৈরি হয়নি, যেখানে কোনোদিন গৃহযুদ্ধ হয়নি। আপনি দেখুন, সমস্ত তৃতীয় বিশ্বের দেশ, আমাদের আশেপাশে যত দেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, সব জায়গায় গৃহযুদ্ধ হয়েছে, নেপালেও গৃহযুদ্ধ হয়েছে। আর আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দীর্ঘ ইতিহাস আছে গৃহযুদ্ধ এবং স্বৈরতন্ত্রের। ভারতবর্ষ একটা ব্যতিক্রমী দেশ। এই গণতান্ত্রিক, যে এখানে গণতন্ত্র আছে বলেই, অমর্ত্য সেন বলতেন যে গণতন্ত্র আছে বলে দুর্ভিক্ষ হয় না, কিন্তু শুধু যে দুর্ভিক্ষ হয় না তা নয়, গৃহযুদ্ধ হয় না গণতন্ত্র আছে বলে। যদি এই গণতান্ত্রিক কাঠামোটা ভেঙে যায়, তাহলে ভারতবর্ষের মতন এত বড় দেশে গৃহযুদ্ধ হবে। মানে আপনি তো ইঙ্গিত করছেন সেই দিকেই। হ্যাঁ, একটা আজই তো মানে ওরা বলেন না, হিন্দু খতরে মে হ্যাঁ, আমি বলবো যে ডেমোক্রেসি খতরে মে হ্যাঁ।
মানে একটা জিনিস বিশেষ করে আমি শুনতাম আগে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ক্ষমতায় ছিল, সেটা হচ্ছে যে ভারতে আর যাই হোক ইনস্টিটিউশনগুলি যেগুলির কথা আপনি বলছিলেন সেগুলি খুব শক্তিশালী। সেটা সেটা কি আর মনে হয় যে ইউপিএ মানে যেটা অতীতে বলা হতো যে ইনস্টিটিউশনস, সেগুলি এখনও সেরকম শক্তিশালী নাকি এগুলি আসলে ভারতে খুব ফ্র্যাজাইল আমরা বুঝতে পারিনি? না, এই ইনস্টিটিউশনগুলোর উপরে গত 14 সালের পর থেকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করা হয়েছে। 14 সালে মোদি ক্ষমতায় আসার পরই একটা নতুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনলো, যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের কারা অ্যাপয়েন্টমেন্ট দেবে। আগে ছিল কলেজিয়াম দিত, ওরা সেটা পাল্টে দিয়ে একটা বডি করলো, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। কিন্তু নানাভাবে সেই ওরা জাজেসদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে রিটায়ার করার পরেই একজন জাজকে রাজ্যসভার মেম্বার করে দিচ্ছে বা গভর্নর করছে, এরকম করছে। একজন ইউনিভার্সিটিগুলো যেগুলো বড় জায়গা, মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা বলি যে বাঙালিদের আজকে আক্রমণ করা হচ্ছে। আমি কদিন আগেই হিন্দুস্তান টাইমসে একটা অপেড আর্টিকেল লিখেছে জেএনইউর ভাইস চ্যান্সেলর শান্তশ্রী পণ্ডিত। সে বলছে যে আজ ইউনিভার্সিটিগুলোতে জেহাদিরা আর আরবান নকশালরা ঢুকে কবজা করে ফেলেছে এবং বাঙালিদের নাম করছে, বাঙালিরা এসব করছে। শুধু যে বাঙালি শ্রমিককে পেটানো হচ্ছে তা নয়, বিশ্ববিদ্যালয়ে যারা জেএনইউতে, দিল্লি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, মানে যেগুলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, একজন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর একদম নাম করে বলছে বাঙালিরা এই জিনিসগুলো করছে। এটা ভাবা যায়? আপনার কি মনে হয় যে সার্বিকভাবে এই নির্বাচনের আগে এবং গত বেশ কিছু বছর ধরে মানে এই একটা কমিউনিটি খুব ভালো রকম মানে মানে একটা সমস্যার মধ্যে পড়েছে, সেটা হচ্ছে বাঙালিরা? এরকম আমি একটু প্রাদেশিক শোনাচ্ছি এক্ষেত্রে, কিন্তু তাছাড়া উপায়ও নেই, কারণ এরকমটা মনে হলো যে সেটা কি এটা কি নির্বাচনের কারণে হচ্ছে নাকি এটা এখন এইভাবেই চলবে? কি মনে হয়? নাকি আবার নির্বাচন হলো এটা থেমে গেল আস্তে আস্তে? মানে যেমন একটা মানে আলট্রা ন্যাশনালিস্ট লাইন আমরা দেখছি বাংলাদেশের বিরুদ্ধেও, সারাক্ষণ অনুপ্রবেশ বলা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। কয়েকদিন আগেই আসামের মুখ্যমন্ত্রী খুব কড়া ভাষায় আক্রমণ করেছেন, যে কারণে কিছু ডিপ্লোম্যাটিক অ্যাকশনস নিতে হয়েছে বাংলাদেশকে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি একটা সাময়িক ব্যাপার, নির্বাচনের জন্য হচ্ছে 4 তারিখের পরে আর হবে না, নাকি এটা একটা মানে গোল্ড পোস্ট হ্যাজ পার্মানেন্টলি শিফটেড, যে এটা একটু অ্যান্টি বাঙালি একটা পরিস্থিতি তৈরি হয়েছে? আসলে এইটা অ্যান্টি বাঙালি হয়েছে একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে যে এই হিন্দুত্বর যে পলিটিক্স, এইটা খুব শক্তিশালী পলিটিক্স এবং এটা দীর্ঘদিন ধরে 100 বছর ধরে আরএসএস এই পলিটিক্সটাকে চর্চা করেছে। এই হিন্দুত্বর রথ বাংলায় এসে আটকে গেছে। এইটা ওদের কাছে না হজম করতে ওরা পারছে না। এই বাংলাকে যদি জয় করতে পারে তাহলে হিন্দুত্বের জয় হবে। সেই জন্য বাংলাকে জয় করাটা ওদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু বাংলায় হিন্দুত্বের পলিটিক্সের মধ্যে ঢোকে নাই বা কেন? এই যে বিজেপির যে ফাউন্ডার, হ্যাঁ, মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি তো মানে বিজেপির ফাউন্ডার, মানে জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তো এবং এখানে আমরা যদি 19 সেঞ্চুরির পশ্চিম মানে 19 সেঞ্চুরির যে আনডিভাইডেড বেঙ্গলকে যদি আমরা দেখি, বেঙ্গল প্রেসিডেন্সিকে দেখি, তখন তো এই যে হিন্দু রিভাইভালিস্ট মুভমেন্টের তো একটা বড় জায়গা হচ্ছে এই কলকাতা কেন্দ্রিক যে পলিটিক্স, যে সমাজ, সেইগুলি। কিন্তু সেখান থেকে আমরা আবার এই এতটা মানে এটা হিন্দুত্ব বনাম বাঙালি এরকম একটা হয়ে গেল কি করে? আমার মনে হয় যে এই তফাৎটা করতে হবে 19বিংশ শতাব্দীর যে বেঙ্গল রেনেসাঁ, হিন্দু রিফর্ম মুভমেন্ট, সেটার সঙ্গে হিন্দুত্বর কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব আসলে ইসলামিক ফান্ডামেন্টালিজমের ধাঁচে তৈরি হয়েছে। ইসলাম নয়, ইসলামিক ফান্ডামেন্টালিজম এর ধাঁচে হিন্দুত্ব তৈরি হয়েছে। ওরকমই একজনকে শত্রু হিসেবে চিহ্নিত করা, ওরকম টক্সিক ম্যাসকুলিনিটি, এই যে পুরুষ। আজকে আমরা যদি ওই পপুলার মিডিয়াতে বা মন্দিরেও তো দেখি যে হনুমানের মূর্তি, হনুমান যেন ইংরেজি কমিক্স ছিল হিম্যান আর সুপারম্যানের মতন পুরো বডিটা,
আইকনোগ্রাফি, হনুমানের আইকনোগ্রাফি হচ্ছে হিম্যান আর সুপারম্যানের, হচ্ছে ওই পুরুষ একজন সাংঘাতিক শক্তিশালী একটা পুরুষ। এই হিন্দুত্ব, যে হিন্দুত্ব মানুষকে লিঞ্চ করে, মেরে ফেলে, ইনটলারেন্ট হিন্দুত্ব, সেটা তো রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্ম নয়। কিন্তু আবার তার সঙ্গে ব্রহ্মবন্ধ উপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরা কেউ ওরকম উগ্র হিন্দুত্ব কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। তখনকার কনটেক্সটটা আলাদা ছিল, কিন্তু একটা হিন্দুত্বের জায়গা তো পশ্চিমবঙ্গে ছিল সব সময়। একটা হিন্দু ধর্মের রিভাইভাল হয়েছিল, কিন্তু সেই হিন্দু ধর্মটা মানে রেনেসার পাশাপাশিও আমরা এটাও দেখতে পাচ্ছি। কিন্তু সেই বা এটাও হতে পারে যে যিনি বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন তিনি আবার মানে পশ্চিমবঙ্গে ফিরে এসে, বা পশ্চিমবঙ্গ তো তখন ছিল না, আমি বলছি বাংলায় ফিরে এসে তিনি আবার মানে একটা হিন্দুত্বের, মানে ওই ইউরোপিয়ান রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টের ধাঁচে এক ধরনের হিন্দুত্বের কথা বলছেন। সেটা হচ্ছে একটা অনেক বেশি টলারেন্ট হিন্দুত্ব, অনেক বেশি রিফর্মিস্ট হিন্দুত্ব, যেখানে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, সেই হিন্দুত্ব এটা এখানে এসেছিল। আমি হিন্দুত্ব বলবো না। এবং একটা বিরাট র্যাশনালিজমের জন্ম হয়েছিল, আধুনিক বিজ্ঞান চর্চা হয়েছিল, যত স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি হয়েছিল এই রেনেসাঁস এবং স্বদেশী আন্দোলনের ফলে হয়েছিল। আবার দাঙ্গাও হয়েছে, সেগুলো তো হয়েছে, সেগুলো দুটো ইতিহাস আছে, মানে বাংলার দুটো ইতিহাস আছে। একটা হচ্ছে যে হিন্দু রিফর্ম মুভমেন্ট, এনলাইটেনমেন্ট, আধুনিকতা এসছে ঊনবিংশ শতাব্দীতে, আবার হিন্দু রিফর্ম মুভমেন্টের ফলে এবং হিন্দু মুসলিম দাঙ্গার ফলে একটা পোলারাইজেশনও হয়েছে। কিন্তু সেই পোলারাইজেশনের ঠিক পরে যখন দেশ ভাগ হলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীরা একটা বিরাট ভূমিকা পালন করেছিল। তারপর 47 সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গ ছিল সব থেকে মানে ফার্টাইল জায়গা হিন্দু রাজনীতি চর্চা করার, কিন্তু এখানে হিন্দু রাজনীতি হয়নি। তার কারণ বামপন্থীরা ওই জায়গাটা নিয়েছিল, রেফিউজি কলোনিগুলোতে তারা সব থেকে বেশি কাজ করেছিল, তারা সব স্কুল কলেজ রেফিউজি কলোনিগুলোতে তৈরি করেছিল, বাজার, পুরো ব্যাপারটা পরিচালনা করতো, ক্লাব লাইব্রেরি করে ওদের নতুন একটা পলিটিক্স, বামপন্থী বিপ্লবী পলিটিক্স। কিন্তু অন্য ধারাটাও ছিল, কারণ 1952 প্রথম নির্বাচনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে জনসংঘ এবং হিন্দু মহাসভা মিলিয়ে সম্ভবত 13টি কি আরেকটু বেশি আসন তারা কিন্তু সেবার পেয়েছিল, যেটা তারা রিপিট করতে পারলো অনেকদিন পরে 2021 গত নির্বাচনে তারা 13-14টি পেয়েছিল। মানে সেটা একটা হিন্দু ধর্মের, এমনকি ধরুন সোমনাথ চট্টোপাধ্যায় আমাদের যে প্রাক্তন, তার বাবা নির্মল চট্টোপাধ্যায়, তিনি তো মানে হিন্দু মহাসভার এখানে প্রেসিডেন্ট ছিলেন এখন, এবং অন্যদিকে আবার শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। এখন এরা দুজনেই, উনি একটু বামপন্থী এই ধারার দিকে চলে গেলেন, সিপিআই এর দিকে, নির্মল চট্টোপাধ্যায়, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেলেন। এটা যদি না হতো তাহলে সেক্ষেত্রে এই বামেদের এই যে একটা জায়গা ধীরে ধীরে তৈরি হলো দেশভাগ পরবর্তী সময় আন্দোলনের মধ্যে, মানে 5-এর দশকে এবং 6-এর দশকে, সেটা হতে পারতো না। মানে এটা হিন্দুত্বের ধারার দিকেই চলে যেত, এবং আজকে পশ্চিমবঙ্গ এবং হিন্দুত্বের যে লাইন, এই দুটো মিশে যেত। মানে আমি বলছি, মানে সেটার একটা সম্ভাবনা ছিল, হলো না, কারণ একটা গ্লোবালি একটা ওয়েভ তৈরি হলো, মানে বাম আন্দোলনের একটা ওয়েভ তৈরি হলো, এবং সেটা ওই চীনের বিপ্লব, সোভিয়েত ইউনিয়ন, এই সমস্ত মিলিয়ে একটা ওয়েভ তৈরি হলো 1940s অনওয়ার্ডস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনওয়ার্ডস, এবং তার ইফেক্টটা পশ্চিমবঙ্গে এসে পড়লো। এটা আমার একটা থিওরি, আমি বলছি, ঠিক প্রশ্ন নয়। এখন ফলে আমরা হিন্দুত্বের দিকেও যেতে পারতাম। 13টি আসন তো তারাও পেয়েছিল, 13 বা আরেকটু বেশি হয়তো আসন তারাও পেয়েছিল, কিন্তু সেটা আবার ওই সময় কিন্তু বামেরা খুব বেশি আসন পায়নি। মানে তারা হয়তো ওই আসন সংখ্যাও তো কম ছিল মানে বিধানসভায়, এবং সেখানে বামেরাও কিন্তু সব মিলিয়ে কম আসনই পেয়েছিল। আমার ঠিক ফিগারটা এখন মনে নেই, কিন্তু কংগ্রেস জিতেছিল, বেশ ভালো রকমভাবে তারা আসন পেয়ে জিতেছিল। এখন প্রশ্নটা হচ্ছে, তার মানে এই বিষয়টা ছিল, কিন্তু বাম আন্দোলনের ফলে সাইডে চলে গেল, যেটা আবার 70 বছর পরে ফিরে এলো। ফলে এটাকে তো মানে এরকমটা বলা যাবে না যে এটা ছিল না। আমি বলছি না, মানে আপনিও সেটা বলছেন না, আপনি বলছেন দুটো ধারাই ছিল। যে পৃথিবী যে কোনো সমাজে ইতিহাসের সবসময় অনেকগুলো সম্ভাবনা থাকে, অনেকগুলো ধারা থাকে। কোন ধারাটা শক্তিশালী হয়ে উঠবে সেটা ওই সংগ্রাম এর উপরে নির্ভর করে। তার ফলে বিশেষ করে 47-এ পার্টিশন, রেফিউজি, দাঙ্গার পরে হিন্দুত্বের একটা ধারা তৈরি হয়েছিল,
কিন্তু বামেরা সেই ধারাটাকে পরাজিত করে একটা অল্টারনেটিভ পলিটিক্স পশ্চিমবঙ্গে তৈরি করলো, যার জন্য পশ্চিমবঙ্গের ইতিহাসটাই পাল্টে গেল। হুম। আর কোনোদিন সেইভাবে হিন্দুত্বর রাজনীতি এখানে তার শিকড়টাকে মানে আরো গভীরে নিয়ে যেতে পারলো না। কিন্তু যদি তারা সোমবার জয়লাভ করে, মানে বিজেপি, তাহলে কি আপনি মনে করেন যে এখানে পাকাপাকিভাবে হিন্দুত্বের রাজনীতির একটা গভীরে যাবে এবং আরও ধীরে ধীরে স্প্রেড করবে? ধরুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের শাখা বাড়াবে এবং আরও যা তারা করেছে অতীতে, মানে অতীতে এবং এখনও করছে উত্তর ভারতে, সেটা পশ্চিমবঙ্গেও হবে, সেটা কি আপনার মনে হয়? আমি যেটা বললাম, ইতিহাসে সবসময় অনেকগুলো সম্ভাবনা থাকে, অনেকগুলো ধারা থাকে, অনেকগুলো সম্ভাবনা থাকে। যেমনি আজকে বাম রাজনীতি বলতে গেলে পশ্চিমবঙ্গে উবে গেছে, নেই। তার ফলে একটা ওই যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, সেখানেই তো বিজেপি ঢুকেছে। এবং বিজেপি যদি জেতে তাহলে তো নিশ্চয়ই সেই ধারাটা আরো শক্তিশালী হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই সম্ভাবনা ইতিহাসে সবসময় সব সম্ভাবনাই থাকে। কোন সম্ভাবনাটা আরো ফুলে ফেঁপে উঠবে সেটা নির্ভর করে সংগ্রামের উপরে, ক্ষমতার উপরে। ওদের হাতে ক্ষমতা এলে তো সেই ধারাটা নিশ্চয়ই শক্তিশালী হবে। অনেকেই বামপন্থীরা যেটা মনে করেন সেটা হচ্ছে যে আবার উল্টো দিকে বামেদের একটা জায়গাও তৈরি হবে। অর্থাৎ ইতিহাসে এটাও দেখা গেছে যে যখন দক্ষিণপন্থী শক্তির উত্থান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বামপন্থী শক্তিরও একটা উত্থান হচ্ছে, এবং বামপন্থী শক্তির উত্থান হলে আবার হয়তো দক্ষিণপন্থী শক্তিরও একটা উত্থান হয়। তা আপনার কি সেটা মনে হয় যে এই যে কথাটা বলা হয়, প্রথমে বলা হতো, এবারে বলা হয়নি, আগের বারেও বলা হয়েছে যে প্রথমে রাম তারপরে বাম, এখন তাহলে এই যে যদি রাম চলে আসে, মানে বিজেপি চলে আসে, আমরা এখনও জানি না, ফল ঘোষণার পরেই বোঝা যাবে, কিন্তু যদি আসে তাহলে তার সঙ্গে সঙ্গে বামেদের উত্থানের একটা মানে ক্ষুদ্র একটা ফাঁক তৈরি হবে, এটা দরজাটা একটু খুলবে, যেটা তারা, যে সুযোগটা এই পোলারাইজড রাজনীতিতে তারা পাচ্ছেন না। সম্ভাবনা থাকবে, কিন্তু বামেরা তো গত 2011 সালের পর থেকে তাদের মানে পুরো স্পিরিটটাই পুরো পাল্টে গেছে। মানে বামপন্থী রাজনীতি তো বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। 50-60-এর দশকে যেই ধরনের সংগ্রামী বামপন্থী আন্দোলন দেখেছিলাম, 72 সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। 72-এ যে পরাজিত হলো, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার এলো এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলে বামেরা নিশ্চিহ্ন হয়ে গেল এবং পরাজিত হলো। সেই পরাজিত বাম কিন্তু 77 সালে ক্ষমতায় এসছে, যার জন্য 77 সালে বামফ্রন্ট সরকার আর 67 সালের যুক্তফ্রন্ট সরকারের মধ্যে মৌলিক চরিত্রগত তফাৎ আছে। এটা একটা পরাজিত বামেরা ক্ষমতায় আসে, যারা প্রথম থেকেই কম্প্রোমাইজ করছে, ওই জঙ্গি আন্দোলনের পথ ছেড়ে দিয়েছে। তো ওরা তো এবং তারপরে একটা জেনারেশনাল শিফট হয়ে গেছে, যাদের আর কোনো স্মৃতি নেই ওই আন্দোলনগুলোর। 77-এ যারা রাজনীতি করতো তাদের ওই স্মৃতিগুলো আছে, কিন্তু যারা 2000 সালে রাজনীতি করেছে তারা জন্মেছে তো 72 সালের পরে। তারা আর ওই বামপন্থী ঘরানার মধ্যে দিয়ে যায়নি, তারা পুরোটাই সরকার নির্ভর ছিল, যার জন্য সরকার চলে যাওয়ার ফলে ওই বামপন্থী শক্তিটা পুরোপুরি শেষ হয়ে যায়। আমাদের শেষ সম্ভাবনা নিশ্চয়ই আছে। এইবারে সেটা এবার অনেকে বলছেন, কারণ এবার তারা এমন অনেককে প্রার্থী দিয়েছেন যাদের বয়স খুব কম, ফলে একটা নতুন সম্ভাবনা বামেদের তৈরি হয়েছে মনে করছে অনেকে। আপনার কি মনে হয় সেই পরিপ্রেক্ষিতে এবারে তাদের আসন এবং ভোটের হার বাড়ার একটা সম্ভাবনা আছে? আমার মনে হয় যে হয়তো ভোটের হারে সামান্য কিছু বাড়তে পারে, তাও সেটা বাড়বে কিনা বলা খুব মুশকিল। তার কারণ এত পোলারাইজড ইলেকশন হয়েছে, সব মানুষ তারা মনে করছে যে একে হারাতে হবে বা একে জেতাতে হবে, এইটা আজকে প্রধান ইস্যু হয়ে গিয়েছিল। সেখানে বামপন্থীরাও অনেকে বামেদের পক্ষে ভোট দেবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো ফল ঘোষণার পরে আরেকদিন আমরা বসবো, আপনার কথা মিলল নাকি মিলল না সেটা আমরা তখন তা নিয়ে আলোচনা করব। এখানে আসার জন্য আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।